Okay, introduction of a C program or first C program এ আপনাকে স্বাগত। ফার্স্ট অফ অল আমরা আসলে এই ভিডিও লেকচার সিরিজ থেকে সি প্রোগ্রাম শিখব বা আমাদের লজিকটা বিল্ড আপ করব খুবই ইন্টারেস্টিং এন্ড খুব সহজ ভাষায় উপস্থাপন করে এবং প্র্যাকটিক্যালি দেখে দেখে আমরা শিখব। ঠিক আছে, তো আমরা আসলে যদি সি প্রোগ্রামটা করতে চাই আমাদের যে সফটওয়্যারটা লাগবে সেটা হলো CodeBlocks। আমরা বেসিক্যালি CodeBlocks-টাকে ইউজ করব পিসি বা ল্যাপটপের জন্য। আপনারা হচ্ছে ইন্টারনেট থেকে এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন স্বাভাবিক ইনস্টলেশনের মতোই। যারা আসলে অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে যদি করতে চান বা মোবাইলে করতে চান তাদের জন্য আসলে যেই অ্যাপসটা লাগবে সেটা হলো সিপিপি ড্রয়েড। ঠিক আছে, বা অন্যান্য অনেক অ্যাপস আছে, আপনারা যে কোনো একটা ইনস্টল করে নিতে পারবেন। সো আমি আসলে আমার পিসি থেকে CodeBlocks এর সাহায্যে আপনাদেরকে সবকিছু প্র্যাকটিক্যালি দেখাবো। সো CodeBlocks-টা ওপেন করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দিবে। সো আমরা কি চাচ্ছি আসলে, আমরা চাচ্ছি আমাদের প্রথম সি প্রোগ্রামটা করতে। দ্যাটস ওয়াই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো একটা নতুন ফাইল আপনাকে নিতে হবে। সো নতুন ফাইল নেওয়ার জন্য আপনাকে জাস্ট CodeBlocks-টা ওপেন করার পরে এই ফাইলে ক্লিক করতে হবে। সো ফাইলে ক্লিক করার পরে আপনি এখানে নিউ একটা অপশন দেখবেন। সো নিউ অপশনে যে জাস্ট আপনাকে এমটি ফাইলে ক্লিক করতে হবে, তাহলেই একটা নতুন ফাইল এখানে চলে আসবে। অথবা আপনি যদি চান যে কিবোর্ডের শর্ট কি ইউজ করে আপনি একটা নতুন ফাইল নেবেন সেটাও পারবেন। সো সেটার জন্য আপনাকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন প্রেস করতে হবে, তাহলে কিন্তু আপনি একটা নতুন ফাইল নিয়ে নিতে পারবেন। ওকে, সো ফার্স্ট একটা নতুন ফাইল আমরা নিলাম। সেকেন্ড আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হলো এই নতুন ফাইলটা আমরা যেটা নিলাম এটাকে আমরা সেভ করতে যাচ্ছি। সো সেভ করার জন্য আপনি জাস্ট আবার ফাইলে যাবেন, ফাইলে যেয়ে আপনি এখানে সেভ অ্যাজ এ ক্লিক করলেই সেটাকে সেভ করতে পারবেন। সো ফর এক্সাম্পল আমরা বললাম যে ফার্স্ট সি প্রোগ্রাম। সো এইটা কি লিখলাম, এটা ডেসক্রিপশন আমি দিচ্ছি। সো কোনো একটা নাম দিয়ে তারপরে হচ্ছে ডট সি দিয়ে আপনাকে একটা ফাইল সেভ করতে হবে। ঠিক আছে, তার মানে এটা ডেসক্রিপশন আমি দিচ্ছি, বাট এরকম কিছু একটা নাম দিয়ে ডট সি দিয়ে এবার সেভ অপশনে আপনি ক্লিক করবেন। সো এই যে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন দিয়ে যেভাবে একটা নতুন ফাইল নিলাম, এটা নেওয়ার পরে আমরা যখন সেভ করব তখন ডিরেক্ট এই ফাইলে না যেয়ে আমরা যদি কিবোর্ডের শর্ট কি ইউজ করতে চাই যে এভাবে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এস এটা প্রেস করলে আপনি এভাবে সেভ করতে পারবেন। ঠিক আছে, সো আমি যদি ডিরেক্ট শর্ট কি ইউজ করে করি, যেমন হচ্ছে আমি কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন প্রেস করলাম, আরেকটা নতুন ফাইল যে আনটাইটেল 3 আসলো। এরপর আমি যদি এটাকে কিবোর্ডের মাধ্যমে সেভ করতে চাই তাহলে আমি জাস্ট প্রেস করব কন্ট্রোল প্লাস শিফট প্লাস এস, তাহলে এই যে আমাদের সেভ অ্যাজ এর অপশনটা আসবে। ঠিক আছে, সো আমরা এখানে কিছু একটা নাম দিব, সে নামটা হতে পারে ফার্স্ট ডট সি। ঠিক আছে, তার মানে আমরা কিছু একটা নাম দিব, দেন তারপরে ডট সি দিয়ে দেন আমরা এটাকে সেভ করব। ঠিক আছে, তাহলে আমরা দুইটা ফাইল এখানে নিয়ে নিলাম। সো আমরা এই ফাইলটাতে কাজ করব। সো প্রথম কোশ্চেন হলো এখানে আমরা লিখলাম FIR ফার্স্ট সি প্রোগ্রাম লিখলাম ডট সি, নাম দেওয়ার সময় আমরা এটা লিখলাম। ফার্স্ট কোশ্চেন হলো ফার্স্ট ডট সি প্রোগ্রাম কেন দিলাম এবং ডট সি কেন দিলাম। ঠিক আছে, তাহলে এই যে আমরা যেহেতু একটা ফাইল নিচ্ছি, সো এই ফাইলটার আপনাকে একটা নাম দিতে হবে। সো নামটা হচ্ছে ফার্স্ট সি প্রোগ্রাম। ঠিক আছে, সো এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে, আপনি যে নামটা দিতে চান সেটাই দিতে পারবেন। তবে আমরা আসলে যেই উদ্দেশ্যে প্রোগ্রামটা করতে যাচ্ছি সেই রিলেটেড একটা মিনিংফুল নাম দিয়েই বেটার। ঠিক আছে, তাহলে প্রথম পার্টটা চলে গেল। এরপরে সেকেন্ড কোশ্চেন হলো ডট সি কেন। ঠিক আছে, তাহলে আমরা ডট সি কেন এটা জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হলো এক্সটেনশন কাকে বলে। ঠিক আছে, সো ওকে, সো এই যে আমরা বলি ডট এমপি3, আবার আমরা বলি ডট এমপি4, আবার আমরা বলি ডট জেপিজি, এরকম আমরা অপশনগুলো জানি, তাই না? সো এগুলো দ্বারা বেসিক্যালি কি বোঝানো হচ্ছে, ডট এমপি3 দ্বারা বোঝানো হয় যে ফাইলটা হচ্ছে একটা অডিও ফাইল। যেমন আমরা যদি একটা নাম দিই abc.mp3, তার মানে আমাদের একটা অডিও ফাইল যেটার নাম হচ্ছে abc। আবার আমরা যদি বলি p.mp4, তার মানে একটা ভিডিও ফাইল যেটার নাম হচ্ছে p, কারণ হচ্ছে mp4 দ্বারা আমরা বুঝতে পারি সেটা একটা ভিডিও ফাইল। আবার আমরা .jpg ইউজ করি। সো আমরা যদি x.jpg দিই এটার মানে হলো যে এটা একটা ইমেজ ফাইল এবং যেটার নাম হচ্ছে x।
তাহলে একটা ব্যাপার খেয়াল করি, যেই এক বা একাধিক ক্যারেক্টার দ্বারা আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি ওই ফাইলটার টাইপ কি, মানে ওই ফাইলটা কোন ধরনের, সেটাকে বলা হয় ওই ফাইলের এক্সটেনশন। যেমন আমরা যদি বলি x.jpg, সো জেপিজি দ্বারা আমরা বুঝতে পারি যে এই ফাইলটার টাইপ কি, এটা হচ্ছে একটা ইমেজ ফাইল বা পিকচার ফাইল। সো এই যে জেপিজি দ্বারা আমরা বুঝতে পারলাম এটা একটা পিকচার ফাইল বা আমাদের ফাইলটার টাইপ কি, আমাদের ফাইলটা কোন ধরনের, এটাকে আমরা বলছি এক্সটেনশন। সো আমরা আসলে ডট সি দ্বারা বুঝতে পারি যে আমাদের ফাইলটা হচ্ছে একটা সি ফাইল। ঠিক আছে, যেহেতু ডট সি দ্বারা আমরা বুঝতে পারি আমাদের ফাইলটা একটা সি ফাইল, সে কারণে ডট সি হচ্ছে আমাদের সি এর এক্সটেনশন। সো যেহেতু আমরা সি প্রোগ্রাম করছি, দ্যাটস ওয়াই আমাদের সি এর এক্সটেনশন হচ্ছে ডট সি। সুতরাং আমরা আসলে এটা বুঝতে পারলাম যে আমরা যখন কোনো একটা প্রোগ্রাম করব বা একটা সি প্রোগ্রাম করব, তার জন্য আমাদের একটা নাম দিতে হবে, সে নামটা আমরা একটা মিনিংফুল নেম দিব, দেন ডট সি হচ্ছে আমাদের সি এর এক্সটেনশন, দ্যাটস ওয়াই আমরা ডট সিটা ইউজ করব। ঠিক আছে, সো এরপরে আমরা চলে আসি, আমাদের প্রোগ্রাম যদি স্টার্ট করতে হয় তাহলে ফার্স্টে আমাদেরকে একটা হ্যাশ ইনক্লুড দিয়ে হেডার ফাইল অ্যাড করতে হয়, হ্যাশ ইনক্লুড stdio.h, এটা। সো এটা ডেসক্রিপশন আমি দিব, তবে তার আগে আমরা আরো বাকি কিছু স্ট্রাকচারটা আমরা টোটাল লিখে ফেলি। আমাদের টোটাল প্রোগ্রামের একদম ফাইনাল স্ট্রাকচারটা সেটা হলো রিটার্ন স্পেস 0 পর্যন্ত। ঠিক আছে, সো আমরা যদি এই প্রোগ্রামের মধ্যে কোন একটা মেসেজ প্রিন্ট করতে চাচ্ছি, ফর এক্সাম্পল আমি সবকিছু ডেসক্রিপশন দেব, ঠিক আছে, সো এটা নিয়ে আসলে টেনশনের কিছু নেই, আমরা জাস্ট আগে লিখতে চাচ্ছি যে printf ওয়েলকাম টু সি প্রোগ্রামিং। সো এটা যদি আমরা লিখি, ঠিক আছে, এটা লিখলে আসলে আমাদের প্রোগ্রামটা আমাদেরকে এরকম একটা আউটপুট দিবে যে ওয়েলকাম টু সি প্রোগ্রামিং। সো আমরা সেই আউটপুটটা দেখব, তবে তার আগে আমরা আসলে ডেসক্রিপশনটা দেখতে চাচ্ছি যে ফার্স্ট অফ অল আমরা হ্যাশ ইনক্লুড stdio ডট কেন লিখলাম, ডট এইচ কেন লিখলাম। সো নাম্বার ওয়ান, এই যে ডট এইচ এটা হচ্ছে হেডার ফাইলের এক্সটেনশন, তার মানে এই নামটা দ্বারা আমরা আপাতত এতটুকু বুঝতে পারি যে এটা হচ্ছে একটা হেডার ফাইল। সো এটা আমাদের মূল প্রোগ্রামের পার্ট না, আমাদের মূল প্রোগ্রামের পার্ট হচ্ছে এই 2 নম্বর লাইন থেকে 6 নম্বর লাইন পর্যন্ত। ঠিক আছে, বাট আমরা যদি আমাদের প্রোগ্রামটাকে রান করতে চাই তাহলে এই ফাইলটাকে অ্যাড করতে হবে। সো এটা হচ্ছে হেডার ফাইল। ঠিক আছে, তো কোন হেডার ফাইলকে যদি আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে অ্যাড করতে চাই মানে ইনক্লুড করতে চাই, দ্যাটস ওয়াই আপনাকে যে কমান্ডটা লিখতে হবে সেটা হলো হ্যাশ ইনক্লুড। আমি আবার বলি, আমরা যদি আমাদের প্রোগ্রামের মধ্যে কোনো ধরনের কোনো হেডার ফাইলকে অ্যাড করতে চাই, সো হেডার ফাইলের ডেফিনিশন আমি দিচ্ছি, তাহলে আমাদেরকে হ্যাশ ইনক্লুড এই কমান্ডটাকে লিখতে হবে। এরপর একটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এবং সেই রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শেষ করে তার মধ্যে আমাদের হেডার ফাইলটার নামটাকে দিতে হবে। এখন কোশ্চেন হলো যে stdio.h এটা কি? ঠিক আছে, তাহলে আমরা যদি বলি যে stdio.h এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে std ফর স্ট্যান্ডার্ড, ঠিক আছে, i ফর ইনপুট and o ফর আউটপুট। ঠিক আছে, তার মানে stdio হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এবং .h মানে হচ্ছে একটা হেডার ফাইল, দ্যাটস ওয়াই এর এক্সটেনশন হচ্ছে .h। ঠিক আছে, তাহলে প্রোগ্রামটা যদি করতে চাই তাহলে আমাদের কিছু হেডার ফাইল অ্যাড করতে হবে। সো সেই হেডার ফাইলকে অ্যাড করতে হলে আমাদের যেই কমান্ডটা ফার্স্টে লিখতে হবে সেটা হলো হ্যাশ ইনক্লুড দিয়ে লেফট অ্যাঙ্গেল এন্ড রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে সেই হেডার ফাইলটার নাম লিখতে হবে। আমরা আপাতত এতটুকু জানলাম, আমরা যে হেডার ফাইলটা এখানে অ্যাড করছি সেটা হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। ঠিক আছে, এখন কথা হলো এটা কেন অ্যাড করলাম। ফর এক্সাম্পল আমরা 4 নম্বর লাইনে চলে যাই, আমরা বলছি যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি তাহলে এই প্রোগ্রামটা আমাদেরকে আউটপুট দিবে ওয়েলকাম টু সি প্রোগ্রামিং। সো কোশ্চেন হলো এখানে printf লিখলাম, printf লিখলে ওয়েলকাম টু সি প্রোগ্রামিং আউটপুট কেন দিবে, অন্য কিছু লিখলে আউটপুট কেন দিবে না? ঠিক আছে, তাহলে এই যে printfটা লিখলেই আউটপুটটা দিবে, এটার কারণ হলো আসলে printf লিখলে আউটপুটটা দিবে, এই যে আউটপুটটা দিবে এই আউটপুটটার মেকানিজম দেয়া আছে হেডার ফাইলের মধ্যে, আর সেই হেডার ফাইলটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম আসলে printf লিখলেই কেন আউটপুটটা দিবে বা হচ্ছে ওয়েলকাম টু সি প্রোগ্রামিং এর আউটপুটটা কেন আসবে, কারণ হচ্ছে এই printf এর মেকানিজমটা আমাদের হেডার ফাইলের মধ্যে বলে দেয়া আছে।
সো আমরা যদি এই printf-টা আমাদের প্রোগ্রামের মধ্যে ইউজ করতে চাই তাহলে অবশ্যই এটার মেকানিজম যেই হেডার ফাইলের মধ্যে দেয়া আছে আমাদেরকে সেই হেডার ফাইলটা ইউজ করতে হবে, আর সেই হেডার ফাইলটা হচ্ছে stdio.h বা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। ওকে, সো আমরা এই লাইনটার ব্যাপারটা বুঝলাম এবং এই হেডার ফাইলটার ব্যাপারও বুঝলাম। সো এরপরে আমরা দেখা যাবে আরো অনেক আপডেটেড হেডার ফাইল সম্পর্কে আমরা জানবো, মানে ডিফারেন্ট বাই ডিফল্ট ফাংশন আমরা ইউজ করব, সেটার মেকানিজম যেই হেডার ফাইলে দেয়া থাকবে আমরা সেই হেডার ফাইলগুলোকে ইউজ করব। ঠিক আছে, এরপরে আমরা যেটা ডেসক্রিপশন দেখতে চাচ্ছি সেটা হলো 5 নাম্বার লাইনে আমরা রিটার্ন 0 কেন লিখলাম। ঠিক আছে, সো এইটা বুঝতে হলে আমরা এইখানে এই যে 2 নাম্বার লাইন থেকে যেটা বলছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের মূল প্রোগ্রামের পার্ট, বা আমরা যখন কোনো প্রোগ্রাম রান করতে যাব কম্পাইলার আসলে চেক করবে কোথায় আসলে এই মেইন ফাংশনটা আছে। সো এটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি মেইন ফাংশন। ঠিক আছে, কম্পাইলার এটা খুঁজে বের করে দেন এইখান থেকে সবকিছু ওয়ান বাই ওয়ান এক্সিকিউট করা স্টার্ট করবে। সো এই যে যখনই আমরা কোনো ফাংশনের কথা বলি, একটা ফাংশন হতে হলে ওই ফাংশনের অবশ্যই একটা রিটার্ন টাইপ থাকতে হবে। ঠিক আছে, যেমন এইখানে রিটার্ন টাইপ হিসেবে আমরা int বলছি। সো int হচ্ছে বেসিক্যালি ইন্টিজার টাইপ। ঠিক আছে, বা পূর্ণ সংখ্যা যেটাকে বলি, সেই পূর্ণ সংখ্যাটাকে সংক্ষেপে সি প্রোগ্রামে যেটা লেখা হয় সেটা হচ্ছে int, ইন্টিজারের জন্য int। সো এটা হচ্ছে এই মেইন ফাংশনের রিটার্ন টাইপ। সো যদি আপনি কখনো int মানে একটা পূর্ণ সংখ্যা রিটার্ন টাইপ এখানে দেন তাহলে অবশ্যই আপনার এই মেইন ফাংশন থেকে একটা পূর্ণ সংখ্যার ভ্যালুকে রিটার্ন করতে হবে, যে কারণে আমরা এখানে লিখছি রিটার্ন। ঠিক আছে, যেহেতু এখান থেকে আমরা বলছি যে এটা একটা ইন্টিজার ভ্যালুকে রিটার্ন করবে, দ্যাটস ওয়াই আমরা এইখান থেকে 0 কে রিটার্ন করছি। কারণ কি? কারণ হচ্ছে 0 একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার ভ্যালু। এখন কোশ্চেন হলো তাহলে আমরা 1 2 3 4 ইউজ না করে 0 কেন ইউজ করলাম? আমরা 1 2 3 4 সেগুলোকে ইউজ করলে আমাদের প্রোগ্রামটা রান করবে, বাট 0 ইউজ করার একটা স্পেসিফিক কারণ আছে। সেটা হলো আসলে যদি আমরা 0 ইউজ করি আর আমাদের প্রোগ্রামটা যদি সাকসেসফুলি রান করে বা সাকসেসফুলি এক্সিকিউট করে আমাদের কম্পাইলার, ঠিক আছে, তাহলে 0 ইউজ করলে যদি সাকসেসফুল এক্সিকিউট করে তখন কম্পাইলার আমাদের অপারেটিং সিস্টেমকে বলে দেয় যে আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। ঠিক আছে, তার মানে আমরা জানি যে আমরা যখনই কোনো প্রোগ্রামকে রান করব বা কোনো প্রসেস আসবে সিলেক্ট করে সেটা ডিরেক্ট সবকিছু করে হচ্ছে অপারেটিং সিস্টেম। সো অপারেটিং সিস্টেমে জানতে হবে যে কখন প্রোগ্রামটা এক্সিকিউট হলো, কখন প্রোগ্রামটা সাকসেসফুলি এক্সিকিউট হলো, কখন হলো না। ঠিক আছে, সো কম্পাইলার বেসিক্যালি যখন এই রিটার্ন 0টা পায় আর প্রোগ্রামটা সাকসেসফুলি রান হয় তখন সে অপারেটিং সিস্টেমকে বলে দেয় যে আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি রান হয়ে গেছে। ঠিক আছে, এরপরে চলে আসে যে আসলে মেইন ফাংশনটার নাম আমরা মেইন কেন বললাম। আসলে যেই কম্পাইলারের কথা আমরা বলছি, কম্পাইলারের সোর্স কোডের মধ্যে বলে দিয়েছে যে আমাদের মেইন ফাংশনটার নাম অলওয়েজ মেইন হবে। কোশ্চেন হলো আমরা কি মেইনকে কখনো সেন্স করতে পারবো? হ্যাঁ, শিওর, আমরা আসলে এই মেইন ফাংশনটার নামও সেন্স করে অন্য কিছু ইউজ করতে পারবো আমাদের প্রোগ্রামের মধ্যে যদি আমরা চাই। ঠিক আছে, তো এই মেইন ফাংশনটার নাম কি করে চেঞ্জ করতে হয় এটার জন্য আমাদের আলাদা একটা ভিডিও টিউটোরিয়াল আছে। সো আমি সেটা হচ্ছে লিংকে দিয়ে দিব, সেটার মাধ্যমেও আপনারা আসলে এই মেইন ফাংশনটার নাম চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, বাট আমরা যদি সেটাকে চেঞ্জ না করি তাহলে আমাদের প্রোগ্রামের মধ্যে অবশ্যই একটা মেইন নামক মেইন ফাংশন থাকতে হবে প্রোগ্রামটা যদি আমরা রান করতে চাই। ঠিক আছে, সো এরপরে আসলে চলে আসে যে আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করছি, এরপরে ফার্স্ট ব্র্যাকেটটাকে ক্লোজ করছি। এটা কেন? আমরা যেহেতু এখানে বলছি যে ফাংশন, ঠিক আছে, সেটা যে ধরনের ফাংশনই হোক না কেন, যেমন হচ্ছে আমরা ফিউচারে ফাংশন নিয়ে অনেক কথা বলবো, আমাদের নিজেদের মতো করে ফাংশন তৈরি করব। সো যদি কোনো ফাংশন হয় তাহলে সেটা অবশ্যই একটা ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট থাকবে এবং সেখানে একটা ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট থাকবে। এটার মাধ্যমে একটা ফাংশন এর কাজ শুরু হবে। এরপরে ফাংশনের বডিটা স্টার্ট হবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবং সেই ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের ফাংশনটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি আবার বলি যে আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে যদি কখনো কোনো হেডার ফাইল অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে #include এই কমান্ডটাকে ইউজ করতে হবে। আর আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে যদি কোনো বাই ডিফল্ট লাইব্রেরি ফাংশন বা কোনো বাই ডিফল্ট ফাংশন ইউজ করতে চাই তাহলে সেটার মেকানিজম যেই হেডার ফাইলের মধ্যে দিয়ে আছে সেই হেডার ফাইলটাকে আমাদের ইউজ করতে হবে। যেহেতু এইখানে printf-টাকে আমরা ইউজ করতে চাচ্ছি, সো এই printf-টার মেকানিজম আমাদের বলে দিয়েছে stdio.header ফাইলের মধ্যে। দ্যাটস ওয়াই আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে stdio.h হেডার ফাইলটাকে ইনক্লুড করলাম।
ঠিক আছে। সো যেহেতু printf এই মেকানিজমটা, printf লিখলে একটা কিছু আউটপুট দেয়, সো এই মেকানিজমটা হেডার ফাইলের মধ্যে বলে দিয়ে আছে। দ্যাটস ওয়াই এই printf ফাংশনটাকে আমরা বলছি বাই ডিফল্ট ফাংশন বা লাইব্রেরি ফাংশন। ঠিক আছে। তারপরে আমরা কি বললাম যে মেইন ফাংশন যদি হতে হয় বা আমাদের প্রোগ্রাম যদি রান করতে হয়, তাহলে অবশ্যই আমাদের প্রোগ্রামের মধ্যে একটা মেইন ফাংশন থাকতে হবে। সেই মেইন ফাংশনটা নাম হবে মেইন, এবং সেটা একটা ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট এবং ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট দ্বারা স্টার্ট হবে। এরপর আমরা বললাম যদি ফাংশন হতে হয় সেটার অবশ্যই একটা রিটার্ন টাইপ থাকতে হবে। যেহেতু কম্পাইলার অপারেটিং সিস্টেমকে সাকসেসফুলি এক্সিকিউশনের জন্য আসলে জিরো পেলে বলে যে সাকসেসফুল এক্সিকিউশন হলো, দ্যাটস ওয়াই জিরো যেহেতু একটা ইন্টিজার নাম্বার, আমরা এখানে এর রিটার্ন টাইপ হিসেবে একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার থেকে int ইউজ করলাম। এরপরে একটা ফাংশনের বডি স্টার্ট হবে এই সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে, এবং ফাংশনের বডির মধ্যে আমরা সব কাজ করব, সব কাজ শেষ করে আমরা ফাংশনের বডিটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং দ্বারা শেষ করে দিব। ঠিক আছে। এরপরে আমরা এর মধ্যে যত কাজ করব সবগুলো কাজ এই সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে করব। সো আরেকটা ইনফরমেশন আপনাদের বলে রাখি, সেটা হলো এই যে মেইন ফাংশনের সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে সেকেন্ড ব্র্যাকেট শেষ হলো, এটাকে বলা হয় এই মেইন ফাংশনটার ব্লক। ঠিক আছে। তো এরপরে আমরা আরেকটা ব্যাপার দেখি, সেটা হলো এই মেইন ফাংশনের বডির মধ্যে, মানে এই সেকেন্ড ব্র্যাকেট শুরু থেকে সেকেন্ড ব্র্যাকেট শেষ পর্যন্ত 4 এবং 5 নম্বরে লাইন আমরা দুইটা লাইন লিখছি, একটা হলো printf আরেকটা হলো রিটার্ন 0। একটু খেয়াল করুন, আসলে এই দুইটা লাইনকে আমরা সেমিকলন দ্বারা শেষ করছি। সো আমাদের প্রোগ্রামের মধ্যে যখনই আমরা কোনো লাইনকে সেমিকলন দ্বারা শেষ করব, তখন সেই প্রতিটা লাইনকে বলা হবে এক একটা স্টেটমেন্ট। ঠিক আছে। যেমন হচ্ছে আমাদের 4 নাম্বার লাইন একটা স্টেটমেন্ট এন্ড 5 নাম্বার লাইন একটা স্টেটমেন্ট। সো এটা তো চলে গেল আমাদের ফার্স্ট সি প্রোগ্রামের একটা ইন্ট্রোডাকশন। আমরা চাচ্ছি এখন আসলে এই প্রোগ্রামটাকে রান করতে, দেখি আসলে কি ওয়েলকাম টু সি প্রোগ্রামিং এটা আউটপুট আসে কিনা। আমরা একটু খেয়াল করি, এটার মাধ্যমে আমরা আউটপুটটা দিতে পারবো বিল্ড এন্ড রানে। ঠিক আছে। আপনারা যে এই যে সেটিং প্লাস সবুজ একটা আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলেই এটা আমাদেরকে আউটপুট দেওয়ার কথা। অথবা আপনারা যদি চান কিবোর্ড থেকে F9 নামক যে বাটনটা আছে সেটাকে প্রেস করেও আপনি আউটপুট দিতে পারবেন। তো দেখুন কম্পাইলার কনসোলে আপনাকে আউটপুট দিচ্ছে যে ওয়েলকাম টু সি প্রোগ্রামিং। ঠিক আছে। তার মানে আমাদের প্রোগ্রামটা আমাদের সঠিকভাবে আউটপুট দিচ্ছে। এখন একটা ব্যাপার হলো এই যে আমরা ডাবল স্ল্যাশ দিয়ে স্টেডি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লিখলাম, মেইন ফাংশন লিখলাম, লাইব্রেরি ফাংশন লিখলাম, এগুলো কেন আউটপুটে আসলো না? কারণ হচ্ছে এগুলোকে আমরা এই ডাবল স্ল্যাশ দিয়ে কমেন্ট করে রাখছি। আমরা কমেন্ট সম্পর্কে ইন ফিউচারে আরো ভালোভাবে জানবো, তবে আপাতত একটুকু জেনে রাখি যে ডাবল স্ল্যাশের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রামের কমেন্ট করে রাখতে পারি। সো কমেন্টের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি যে ওই লাইনটা কেন লেখা হলো। ঠিক আছে। সো এটা সম্পর্কে আমরা পরে বুঝবো। যেহেতু আমরা এখানে লিখছি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট আবার স্ল্যাশ দিলাম, তার মানে এই কমেন্ট লাইনের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এই লাইনটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য বা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের ডেসক্রিপশন বা অ্যাব্রিভিয়েশন। এরপর মেইন এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন, এজন্য আমরা কমেন্টের মাধ্যমে লিখলাম এটা মেইন ফাংশন। আবার printf এটা এখানে একটা লাইব্রেরি ফাংশন আমরা বললাম এটা, এবং আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে ওয়েলকাম টু সি প্রোগ্রামিং, যেহেতু এটা হচ্ছে অনেকগুলো ক্যারেক্টারের সমন্বয়ে তৈরি, অনেকগুলো ক্যারেক্টারের সমন্বয়ে কোনো কিছু তৈরি হলেই আমাদেরকে সেগুলো এই ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। ঠিক আছে। সো আমি আশা করি যে আপনারা আসলে আপনাদের ফার্স্ট প্রোগ্রামটা রান করতে পারবেন, এবং আপনারা প্রতিটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার আমি ডিসক্রাইব করার চেষ্টা করছি, আপনারা বুঝতে পারছেন। সো এরপরে যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনারা এটাকে রান করবেন আগে, দেন হচ্ছে আমাকে কোশ্চেন করবেন এখানে এসে, আমি আপনার প্রবলেমের সলিউশন দিব। ঠিক আছে। সো আরেকটা কথা লাস্টে আবারও বলি, সেটা হলো আমরা এই সিরিজে প্র্যাকটিক্যালি খুবই মজা করে প্রোগ্রামিং শিখবো এবং আমাদের লজিক বিল্ড আপ করবো। সো নেক্সট প্রোগ্রামিং এর আগে বা নেক্সট টিউটোরিয়ালের আগে আপনারা আসলে প্রোগ্রামিং করতে থাকুন এবং প্রোগ্রামিং এর সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।